পুরনো কলকাতার গল্প। পুরনো কলকাতা বলতে কি মনে পড়ে? শুধু যোগচানক, হেস্টিংস, ওয়েলেসলি? শুধু গোড়াপল্টন আর কামানের তোপ? শুধু বাবুদের বাবুয়ানি, ফিটান গাড়ি আর বাইজি বাড়ি? আর কিছু নয়? যদি বলি মিষ্টি, তাহলেও নয়। না, খুব একটা নয়, কারণ পুরনো কলকাতার মোদক সংস্কৃতি নিয়ে খুব বেশি কাজ হয়নি। অথচ পুরনো কলকাতার একটা বিরাট অঙ্গ ছিল মিষ্টির ব্যবসা। কত ধরনের, কত রকমের যে মিষ্টি হতো কি বলবো। এমনকি এটা বললে খুব অবাক লাগবে যে আজ বাঙালি যেসব মিষ্টি খায় তার অধিকাংশটাই পুরনো কলকাতার অবদান। বৈদিক যুগে শ্রেষ্ঠ আহার ছিল দুধ এবং তার থেকে তৈরি করা ক্ষীর, মাখন, ঘি ও দই। সেই থেকে ভারতের সর্বত্র দুধ, ক্ষীর, মাখন, ঘি, দই সর্বাধিক প্রিয় খাদ্যবস্তু হিসেবে চলে এসছে। সংস্কৃত ভাষায় ছানা আর কোনো রকমের উল্লেখ নেই, অন্য ভাষাতেও ছিল না। আগে অজ্ঞাত ছিল বলেই শাস্ত্রসম্মত দেবপূজায় ছানা দেবার বিধান নেই। আর মধ্যযুগের বাংলার মিষ্টি বলতে বোঝাতো গুড়, চিনির নাড়ু, গুড়ের চাকতি যাকে আমরা পাটালি বলি, আর অন্যদিকে ফেনি বাতাসা। চিনির চাকতিকে বলা হতো বীরখণ্ডী। এছাড়া ছিল মিছরি, নারকোল নাড়ু, নারকোল পুলি, নারকোল ছাপা, ক্ষীরের নাড়ু, দুধ পুলি, পায়েস। কিন্তু পর্তুগিজরা বাংলায় আসার পর বাংলার মিষ্টিতে পড়ে তার প্রভাব। কি করে? আসলে ইউরোপের মানুষরা বহুকাল ধরে চিজ খেতে অভ্যস্ত। তারা যখন বাংলায় আসে তখন স্বাভাবিকভাবেই তারা চিজ বস্তুটি পায় না। এবার তারা কি করবে? চিজ তো তাদের চাই। তারা এখানকার ময়রাদের চিজ তৈরি করার প্রক্রিয়া শেখাতে শুরু করল। এইসব পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হঠাৎই একদিন জন্ম নিল কটেজ চিজ, সাদা বাংলায় যাকে বলা হয় ছানা। এই ছানার ব্যবহারে বঙ্গভূমি দেশ বিদেশকে পেছনে ফেলে এগিয়ে গেল। পলাশির যুদ্ধের পর ইংরেজরা জাঁকিয়ে বসে কলকাতায়, গড়ে উঠতে থাকে নগর। বাংলার ও ভারতের নানা প্রান্ত থেকে মানুষজন এসে বন জঙ্গল সাফ করে বসতি স্থাপন করতে শুরু করে। এই সময় নাগরিক রসনার চাহিদা পূরণ করতে কলকাতায় এসে ঘাঁটি জমায় ময়রারা। তাদের হাতে ছানা আর চিনির সংযোগে তৈরি হয় মন্ডা। কলকাতার ময়রাদের হাতেই মন্ডার অনেক রকমের রকমফের হয়েছে পাকের তারতম্য অনুসারে। জন্ম হয় কড়া পাক, নরম পাক, কাঁচাগোল্লা, জল ভরা ইত্যাদির। এরপর বাগবাজারের নবীনচন্দ্র দাস ময়রার হাতে জন্ম হয় বাংলার বিখ্যাত মিষ্টি রসগোল্লার। কিন্তু গবেষকরা বলেন যে নবীন ময়রা রসগোল্লার জনক নন। রসগোল্লা বস্তুটি তার আগেই বাজারে এসে গিয়েছিল। বিভিন্ন ময়রার নামে তার নাম ছিল, যেমন গোপালগোল্লা, যতীনগোল্লা, ভবানীগোল্লা, রাসুগোল্লা। এবং তারা এটাও বলেন যে ফুলিয়ার হারাধন ময়রার হাতেই নাকি রসগোল্লার উৎপত্তি। কিন্তু রসগোল্লার উৎপত্তি যার হাতেই হয়ে থাকুক না কেন, নবীন ময়রা এই রসগোল্লাকে আরও পরিশীলিত ও আকর্ষণীয় করে তোলেন এবং একজন মারোয়ারি ব্যবসাদার ভগবান দাস বাগলা তাকে সাহায্য করেন ব্যবসা বাড়াতে। রসগোল্লার আবিষ্কার একটি যুগান্তকারী আবিষ্কার। এই মিষ্টিটি থেকে জন্ম নিল আরো নানা ধরনের মিষ্টি, যেমন দানাদার, রসমন্ডি, ক্ষীরমোহন। এছাড়া একটি নতুন মিষ্টি আবিষ্কার করলেন নবীন ময়রার বংশের কৃষ্ণচন্দ্র দে। তিনি করলেন কি, রসগোল্লাকে ঘন দুধে ফেলে তৈরি করলেন রসমালাই। বলা হয় শ্যামবাজারের সেন মহাশয়ের হাতে তৈরি হয়েছিল রসকদম্ব। এছাড়া পুরনো কলকাতা মাত করে দিয়েছিল ল্যাংচা। এই ল্যাংচার জন্ম হয় কৃষ্ণনগরে। যে ময়রা এই মিষ্টিটি তৈরি করেছেন তার আসল নাম জানা যায় না। লোকে বলে ময়রার নাম নাকি ল্যাংচা দত্ত। কিন্তু একজন মানুষের নাম ল্যাংচা হবে এটা ঠিক মেনে নেওয়া যায় না। কিন্তু ল্যাংচা নামকরণ নিয়ে একটা মজার ঘটনা আছে। কৃষ্ণনগরের রাজকন্যার সঙ্গে বিয়ে হল বর্ধমানের রাজপুত্রর। বেশ কয়েক মাস পর তিনি সন্তান সম্ভবা হলে তার খাবারে হয় সাংঘাতিক অরুচি, কিছুই আর খেতে ভাল লাগছে না। তিনি উপোস করতে শুরু করলেন। তখন তার স্বামী তাকে বললেন, তুমি কি খেতে চাও বলো দেখি, আমি এনে দেবো তোমাকে।
রাজকন্যা অনেক ভেবে বললেন, আমি ল্যাংচা খাবো। রাজপুত্র তো অবাক, ল্যাংচা সে আবার কি জিনিস? তিনি তার ময়রাদের বললেন, শোনো, তোমরা ওই ল্যাংচা বানাও দেখি। ময়রারা তো বিস্মিত, ল্যাংচা সেটা কি জিনিস কুমার সাহেব? রাজপুত্র বললেন, আমার বউ বলেছে ছানা ভেজে রস দিয়ে করতে, তা তোমরা ওইরকম কিছু একটা করে দাও তো। ময়রারা কাজে লেগে গেল। তারা প্রতিদিন নতুন নতুন মিষ্টি নিয়ে আসছে, কিন্তু রাজকন্যা বলছেন, না, এটা ল্যাংচা নয়। এটা ল্যাংচা নয়, তাহলে ল্যাংচাটা কি? তখন রাজকন্যা বললেন, কৃষ্ণনগরে সে মিষ্টি আমি খেয়েছি। সে মিষ্টির নাম আমি জানি না, কিন্তু যিনি সেই মিষ্টি করেন তিনি লেংচে হাঁটেন, তাই তাকে সবাই ল্যাংচা ময়রা বলে। আপনি কৃষ্ণনগরে খবর পাঠান। দূত গেল কৃষ্ণনগরে, খবর পাঠানো হলো। অবশেষে ল্যাংচা দত্ত এলেন বর্ধমানে। তাকে শক্তিগড়ের কাছে অনেক জায়গা দিয়ে রাজা বললেন, তুমি এখন থেকে এখানেই থাকবে, আর আমাদের সবার জন্য ল্যাংচা তৈরি করবে। অতঃপর ল্যাংচা দত্ত থেকে গেলেন শক্তিগড়ে, এবং তার ল্যাংচা বর্ধমানে জনপ্রিয়তা লাভ করল, এবং পরে কলকাতাতেও বিপুল জনপ্রিয়তা লাভ করে। মিষ্টি নিয়ে আরও একটি গল্প আছে, সেটি লেডি ক্যানি নিয়ে। লর্ড ক্যানিং ভারতে এসেছিলেন 1856 সালে গভর্নর জেনারেল হয়ে। তার সঙ্গে এসেছিলেন তার স্ত্রী লেডি ক্যানিং। সেই সময়কার এক সেরা ময়রা ছিলেন ভীমচন্দ্র নাগ। তিনি ঠিক করলেন যে এবার আমি একটা নতুন মিষ্টি তৈরি করব, আর সেটা লেডি ক্যানিংকে খাওয়াবো। যেমন ভাবা তেমন কাজ, তিনি তৈরি করে ফেললেন মিষ্টি। ঠিক ল্যাংচা নয়, আবার পান্তুয়াও নয়, ছানার ভাজা মিষ্টি বটে, কিন্তু আকারে একটু ছোট আর একটু রস ভরা। সেই মিষ্টি নিয়ে তিনি গেলেন লেডি ক্যানিং এর কাছে। লেডি তো এই মিষ্টিকে খুব খুশি। তিনি ভীমনাগকে বললেন, আমি আরো খাইতে চাই। ভীমনাগ তো খুব খুশি। তিনি লেডি ক্যানিংকে আবার মিষ্টি এনে দিলেন, এবং দোকানে সেই মিষ্টি বিক্রি করতে লাগলেন লেডি ক্যানিং এর প্রিয় মিষ্টি বলে। সাধারণ মানুষের মুখে সেই লেডি ক্যানিং এর মিষ্টিটা হয়ে দাঁড়ালো লেডি কেনি। জল ভরা সন্দেশ নিয়েও একটা গল্প আছে। সেটি হলো 1881 সালে চন্দননগরে বিখ্যাত ময়রা ছিলেন সূর্য মোদক। সেই সময় তেলেনি পাড়া গৃহিণী তাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো বাবা সূর্য, মেয়ের বিয়ে, তা তুমি এমন একটা সন্দেশ করো যা কেউ কোনোদিন দেখেও নি, আবার খায়ও নি, জামাই বাবাজি যেন একেবারে চমকে ওঠে। সূর্য মোদক তার ছেলে সিদ্ধেশ্বর মোদককে নিয়ে অনেক ভেবে তালশাঁস আকৃতির সন্দেশ তৈরি করে তার ভেতরে পুরে দিলেন তাজা গুড়। সেই মিষ্টি পাঠিয়ে দিলেন জমিদার বাড়িতে। সেই সন্দেশে নতুন জামাই যেই দিয়েছে কামড়, অমনি ভেতরের রস ছিটকে উঠে ভিজিয়ে দিল তার গরদের পাঞ্জাবি। জামাই তো লজ্জায় লাল, ওদিকে মেয়ে মহল হাসিতে ভেঙে পড়েছে। সেই থেকে জলভরা তালশাঁস কলকাতা সহ সারা বাংলায় বিখ্যাত হয়ে উঠল। আরও একটা গল্প বলি এ প্রসঙ্গে। সে সময় রবীন্দ্রনাথের বজরা এসে দাঁড়াতো চন্দননগরের পাতালবাড়ির ঘাটে। সূর্যমোদক নিজে হাতে সন্দেশ নিয়ে যেতেন রবীন্দ্রনাথের কাছে। তিনি একবার একটি নতুন সন্দেশ নিয়ে গেছেন। রবীন্দ্রনাথ তো সেই নতুন সন্দেশকে মুগ্ধ। তিনি বললেন, এ তো সন্দেশ নয়, এ হলো মতিচুরের মতো খেতে। সেই থেকে আক্ষরিক অর্থে জন্ম হলো মতিচুর সন্দেশের। এছাড়া পুরনো কলকাতার ময়রাদের হাতেই রূপ পাল্টে বাঙালির ঘরের জিনিস হয়ে উঠল পশ্চিম ভারত থেকে আসা দরবেশ, বোঁদে আর জিলিপি। কলকাতার ময়রারা অনেক ক্ষেত্রে পুরনো মিষ্টির রূপ পাল্টেছেন। যেমন পুরনো গজা ভেঙে তারা করেছেন লবঙ্গ লতিকা। পুরনো কলকাতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে মিষ্টির এক বিচিত্র ইতিহাস, যা কলকাতার ইতিহাসের মতোই আকর্ষণীয় এবং সুস্বাদু।